নমস্কার, আমি অনিশ কোলে আজাদ হিন্দ ফ্রন্টের মুখপাত্র হিসেবে ফ্রন্টের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দ ও সংগ্রামী সদস্যবৃন্দকে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিপূর্বে আমরা ই কার্ডের মাধ্যমে অবগত করেছিলাম যে আজকে আমরা লাইভ অনুষ্ঠানে আসবো। আজাদ হিন্দ ফ্রন্ট সংগঠনটা হতে পারে ছোট, কিন্তু সূচনা লগ্ন থেকেই আমরা যেভাবে বিভিন্ন ইস্তেহার সহ আমাদের কার্য নিয়ে এগোচ্ছি, সেখানে আপনাদের সমর্থন পেয়েছি। এবং শুধু একটা পলিটিক্যাল লক্ষ্যই নয়, সেই সঙ্গে আমরা জনকল্যাণমূলক থেকে শুরু করে নারী কল্যাণমূলক থেকে শুরু করে বাংলা কেন্দ্রিক প্রত্যেকটা দাবি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো এর আগে আমাদের নারী কল্যাণমূলক নীতিগুলি ই কার্ডের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন। তো আজকে আমরা যে জন্য লাইভ এসেছি, যে সেই নারী কল্যাণমূলক নীতিগুলি আমরা আপনাদের সমক্ষে আমরা পরিচয় করাবো এবং নীতিগুলি সম্পর্কে আমাদের যে ব্যাখ্যা বা যে যুক্তি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা ছোট থেকে একটি কথা পড়ে আসছি যে জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়াসি, অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও উঁচু বা স্বর্গের চেয়েও বড়। সত্যি তাই, জননী এবং জন্মভূমি দুটোই স্বর্গের থেকেও বড়। তাই মুক্তির মন্দির সোপানতলে গানেতে উল্লেখ আছে, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এবং সেই জন্মভূমিকে আমরা মায়ের সঙ্গে তুলনা করি, মহিলাদের সঙ্গে তুলনা করি। সুতরাং সমাজে তাদের যে অধিকারটা সবার আগে, এটা কিন্তু আমাদের জানাতেই হবে, এটা উচ্চ কণ্ঠে বলতেই হবে। তাই আজাদ হিন্দ ফ্রন্ট তাদের এজেন্ডাতে বেশ কিছু নারী কল্যাণমূলক নীতিও যুক্ত করেছে। এর আগে বাংলা কেন্দ্রিক দাবি, 8 দফা দাবি ইত্যাদির সঙ্গে আপনারা পরিচিত হয়েছেন, কিন্তু আজকে নারী কল্যাণমূলক নীতির সঙ্গে আপনারা পরিচিত হবেন। তো আমি আর কথা বাড়াবো না, যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেব। প্রথমে রয়েছেন ফ্রন্ট সভাপতি দীপায়ন পাল মহাশয়, তো দীপায়নকে অনেক স্বাগত জানাই। রয়েছেন ফ্রন্ট সাধারণ সম্পাদক নীলাদ্রি শেখর ভূঁইয়া মহাশয়, তাকেও স্বাগত জানাই। এবং আজকে একজন বিশেষ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, প্রীতি বিশ্বাস। এখন আজাদ হিন্দ ফ্রন্টের সমর্থক হিসেবে তাকে বলা যেতে পারে, তবে একসময় তিনি আজাদ হিন্দ ফ্রন্টের প্রচার সচিবের দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠার সঙ্গে তার কর্তব্য পালন করে গেছেন। তবে কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পদ থেকে অব্যাহতি নিয়েছেন। আশা করি আগামী দিনে তাকে আমরা সক্রিয় হিসেবে আমাদের পাশে পাবো। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে যাই। আজাদ হিন্দ ফ্রন্টের নারী কল্যাণমূলক নীতি। নারী কল্যাণ বিষয়টা কি? নারী কল্যাণ বিষয়টা এটাই হচ্ছে সমাজে নারীদের প্রাধান্য প্রতিষ্ঠা করা। নারীদের যে বিষয়ে কল্যাণ হবে, যে নীতি গ্রহণ করলে বা যে বলতে পারেন স্টেপ গ্রহণ করলে নারীদের কল্যাণ হবে, সেই সব বিষয়ে আমাদের কি মতামত, কি মূল্যায়ন তুলে ধরবো। তো প্রথম যে পয়েন্ট, একদম ফার্স্ট, নারী ধর্ষণের যে কোনো ধরনের যৌন নির্যাতনের একটাই শাস্তি হবে, নির্ধারিত শাস্তি, মৃত্যুদণ্ড। তো এটা তো আমরা প্রত্যেকে আগে থেকেই বলে আসছি। তো এর পিছনে আরো কি কারণ থাকতে পারে, এবং শাস্তিটা যে নির্ধারিত মৃত্যুদণ্ড, সেটা কি টাইপের মৃত্যুদণ্ড হবে এবং এ থেকে সমাজে কি প্রভাব পড়বে, যারা ধর্ষণ করে গেছে তাদের মধ্যে যে মানসিকতা সৃষ্টি হবে এইসব দেখে, সে বিষয়ে আমি দীপায়ন থেকে আলোকপাত করার জন্য অনুরোধ করবো। দীপায়ন দা। হ্যাঁ, ধন্যবাদ অনিশ। এছাড়া আমার দলীয় সতীর্থ নীলাদ্রি এবং হাফ দলীয় সতীর্থ প্রীতি, হাফ বলছি কারণ ও এখন বর্তমানে সমর্থক হিসেবেই আছে, পরবর্তীকালে আশা করব আজাদ হিন্দ ফ্রন্টে আবার সক্রিয় ভূমিকা গ্রহণ করবে। আর আমাদের মুখপাত্র অনিশ তো আছেই। এছাড়া সর্বোপরি যারা প্রত্যেকটা লাইভের মতো আজকেও আমাদের লাইভ অনুষ্ঠান প্রত্যক্ষ করছেন, তাদের প্রত্যেককে ফ্রন্ট সভাপতি হিসেবে আন্তরিক শুভেচ্ছা এবং জাতীয়তাবাদী অভিবাদন জ্ঞাপন করি। এটা বরাবরই আমাদের মনে হয়েছে যে সংগঠন করতে করতে যে একটা সংগঠনের পরিষ্কার নারী কল্যাণমূলক নীতি থাকা প্রয়োজন। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে বিপ্লব তখনই সফল হতে পারে যখন পুরুষ এবং নারী কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে। সুতরাং নারীকে যদি আমরা সবসময় দ্বিতীয় লিঙ্গ হিসেবে পাশে সরিয়ে রাখি, তাহলে কিন্তু তাদের উপযুক্ত মর্যাদা আমরা প্রদান করতে পারবো। এটা তো আমার প্রারম্ভিক যে বক্তব্য, প্রারম্ভিক যে ধারণা তা বললাম। কিন্তু আজাদ হিন্দ ফ্রন্টের নারী কল্যাণমূলক নীতির একদম প্রথম পয়েন্টে আমরা যে নীতিটা রেখেছি সেটি কিন্তু একদম কঠোর এবং স্পষ্ট স্বচ্ছ নীতি। সেটি হচ্ছে ধর্ষণ কিংবা যৌন নির্যাতন, তা সে যে কোনো প্রকারেরই হোক না কেন, সেই অভিযোগগুলোর যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমরা প্রথমেই বলে রাখি, এটা আপনারা প্রত্যেকে জানেন, যে আজাদ হিন্দ ফ্রন্ট কিন্তু কোনোভাবেই এই আর পাঁচটা পাঁচমিশালি রামধনু মার্কা গান্ধীবাদী দল নয়। আজাদ হিন্দ ফ্রন্ট ঘোষিতভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে বিশ্বাসী। সুতরাং
যে কোনো সামাজিক অনিষ্টের রোধ সাধনের ক্ষেত্রে আমরা কিন্তু চরম পন্থা অবলম্বন করতে কোনোভাবেই পরাঙ্মুখ হই না। আর ঠিক সে কারণেই এক্ষেত্রে আমাদের নীতিটা অত্যন্ত স্পষ্ট, যে যারা মহিলাদের অসম্মান করবেন, যৌন নির্যাতন করবেন কিংবা ধর্ষণ করবেন, তাদের আমরা মানুষ বলে মনে করি না। আর মানুষেরই একমাত্র মানবাধিকার থাকতে পারে, যারা মনুষ্যতর ইতর জীব, তাদের কখনো মানবাধিকার থাকতে পারে না। সুতরাং সেক্ষেত্রে আমরা এটা বলতে চাই যে সমাজের বুক থেকে যদি ধর্ষণকে কমাতে হয়, তাহলে কিন্তু সর্বপ্রথম এই ধরনের দুষ্কৃতিকারীদের মনে আতঙ্কটা সৃষ্টি করতে হবে। আতঙ্ক যদি সৃষ্টি করা না যায়, তাহলে কিন্তু সমাজের বুক থেকে এই ধরনের ধর্ষণমূলক যে দুষ্কৃতি চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে কিন্তু রোধ করা যাবে না। অনেকেই বলে থাকেন যে মৃত্যুদণ্ড কি অত্যন্ত যুক্তিযুক্ত, এবং পৃথিবীর বিভিন্ন দেশে তো মৃত্যুদণ্ডকে বিলোপ করে দেওয়া হয়েছে। আমরা এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে 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 দেশগুলোতে মৃত্যুদণ্ড নেই, সেই দেশগুলোতে কিন্তু অপরাধের প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সুতরাং সর্বোচ্চ নিকৃষ্ট অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিটাই দেওয়া উচিত। এবং ধর্ষণের মতো একটি জঘন্যতম অপরাধ, সেই অপরাধ যদি কেউ করেন কিংবা মহিলাদের প্রতি যে কোনো ধরনের অসম্মান করেন, তাহলে কিন্তু মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো ধরনের শাস্তি তাদের ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে না। অনেকেই বলতে পারেন যে তাহলে যাবজ্জীবন কারাদণ্ড আমরা তো দিতে পারি না। যাবজ্জীবন কারাদণ্ড কখনোই নয়। তার কারণ, যাবজ্জীবন কারাদণ্ড যদি কোনো ধর্ষক কিংবা যৌন নির্যাতনকারীকে দেওয়া হয়, তাহলে আমার আপনার করের টাকায় সেই ধর্ষকদের বসে বসে খাওয়াতে হবে। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। সুতরাং মৃত্যুদণ্ডই এক্ষেত্রে একমাত্র শাস্তি। আর অনিশ আমাকে জিজ্ঞাসা করলো যে ঠিক কোন পন্থায় আমরা মৃত্যুদণ্ড দিতে চাই। তো সেটা কোনো বড় বিষয় নয় যে কোন পন্থায় মৃত্যুদণ্ড দিতে চাই, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ওই ফাঁসির মতো কিংবা ইলেকট্রিক চেয়ারের মতো মৃত্যুদণ্ড আমরা কিন্তু দেব না। তার কারণ, এই ধরনের মৃত্যুদণ্ডে জাস্ট কয়েক সেকেন্ডের যন্ত্রণা ভোগ করে, আততায়ী। কিন্তু আমরা যে মৃত্যুদণ্ড দিতে চাই, সেই মৃত্যুদণ্ড এতটাই ভয়ঙ্কর হবে যে পরবর্তী সময়ে ধর্ষকরা ধর্ষণ করার আগে 10 বার অন্তত ভাববে যে ধর্ষণ যদি তারা করে, তাহলে কিন্তু তাদের সেই ফল ভোগ করতে হবে। মধ্যযুগে এক ধরনের মৃত্যুদণ্ড দেওয়া হতো। মৃত্যুদণ্ডটা একটু ব্যাখ্যা করি। কিছুই না, একটি লোহার ষাঁড় থাকতো। ওই ষাঁড়ের মাঝখানটা মানে ওই ঢাকনার মতো থাকতো আর কি, মানে যেখানে কোনো মানুষকে ঢুকিয়ে দেওয়া সম্ভব হতো। ওই ঢাকনার ভেতরে মানুষকে ঢুকিয়ে দেওয়া হতো, আর নিচে আগুন জ্বলতো। এবার মানুষ ভেতরে ঢুকে গেলে ঢাকনাটা বন্ধ করে দেওয়া হতো। নিচ থেকে আগুন জ্বলতো, আস্তে আস্তে ষাঁড় উত্তপ্ত হয়ে যেত। এবং এর ফলে কি হতো, যে যিনি মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামি, তিনি আস্তে আস্তে জীবন্ত সেদ্ধ হয়ে যেতেন। একে বলা হয় ব্র্যাজেন বুল। আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন। তো আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় ধর্ষকদের এই ধরনের নৃশংস শাস্তি দেওয়া উচিত। একমাত্র তাই ধর্ষণ আমাদের সমাজ থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এটাই আমার অভিমত। আমি এবার আমাদের যে নারী কল্যাণমূলক নীতি, তার দ্বিতীয় পয়েন্টে প্রবেশ করব। একেবারে সরাসরি প্রীতির কাছেই চলে যাব। আমাদের দ্বিতীয় পয়েন্টে আমরা বলেছি যে একদিকে যেরকম ধর্ষকদের আমরা কঠোর শাস্তি দেব, সমভাবে নারীরা যাতে আত্মরক্ষা করতে সক্ষম হয়, সেই বিষয়টিও কিন্তু আমাদের দেখতে হবে। একদিকে আমরা আততায়ীদের শাস্তি দেব, অন্যদিকে নারীদের আমরা সক্ষম করে তুলব। এবং সেক্ষেত্রে আমাদের নীতিগুলো কি কি, আমরা স্কুল লেভেলে 9 থেকে 12 অব্দি কি নীতি প্রণয়ন করতে চাই, কিংবা 12-এর পরে নারীরা জীবনের যে কোনো পর্যায়ে কিভাবে নিজেদের সক্ষম করে তুলতে পারবেন, আমরা তাদের কিভাবে প্রস্তুত করে তুলতে চাই। তো সেই বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমি প্রীতির কাছে আসবো। প্রীতি। নমস্কার, আমি প্রীতি বিশ্বাস। আজকের বিষয়ে ইতিমধ্যে আপনার অবগত হয়েছে। আহ নারী কল্যাণমূলক নীতিগুলোর মধ্যে একটি অন্যতম নীতি হচ্ছে আত্মরক্ষার জন্য প্রত্যেক শিক্ষায়তনে নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি ছাত্রীদের আবশ্যিক শারীরিক শিক্ষার ব্যবস্থা থাকবে। দ্বাদশ শ্রেণীর পর জীবনের যে কোনো পর্যায়ে যাতে নারীরা আত্মরক্ষামূলক শারীরিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে পারেন, তার জন্য সরকার দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে। অর্থাৎ শুরুতে যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করা হলো, সেটা কোনো রকম নির্যাতন বা ধর্ষণ ঘটার পরবর্তী পদক্ষেপ, কিন্তু সে ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য মহিলাদের আত্মরক্ষা আহ, প্রশিক্ষণ থাকাটা জরুরি। ঠিক সেই কথা মাথায় রেখেই নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি স্কুলে
ছাত্রীদের বাধ্যতামূলকভাবে শারীরিক শিক্ষা এবং আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু সেটাই নয়, আমরা জানি যে ভারতবর্ষে বা আমাদের রাজ্যে বিভিন্ন জায়গা এমন রয়েছে যেখানে এখনো শিক্ষা সেভাবে পৌঁছয়নি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আহ, স্কুল শিক্ষাটা অনেকে সম্পন্ন করতে পারে না, কিন্তু তারাও যাতে তাদের আত্মরক্ষার প্রশিক্ষণটা নিতে পারে সেই কথা মাথায় রেখে দেশের বিভিন্ন স্থানে আহ, এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করার কথা ভাবা হয়েছে। এছাড়া এটি ছাড়াও আরো কিছু নারী কল্যাণমূলক নীতি, যেমন নারী সম্মান রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সর্বদা। বিবাহের পর যে কোনো ক্ষেত্রে কোনো মহিলা তার স্বামী বা তার আত্মীয়ার দ্বারা নির্যাতিত হলে অভিযুক্ত তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হবে। তো এগুলো থেকে আমরা এইটুকু বুঝতে পারি যে আজাদ হিন্দ ফ্রন্ট শুধু শিক্ষা বা শিল্প বা কৃষি নয়, নারী কল্যাণমূলক নীতি নিয়েও যথেষ্ট ভাবিত। এবং নির্বাচন পদ্ধতির মাধ্যমে যেদিন আজাদ হিন্দ ফ্রন্ট ক্ষমতায় আসবে সেদিন এই সমস্ত নীতিগুলি বাস্তবে পরিণত হবে। আর তার জন্য আপনাদের সকলের সহায়তা, সকলের সমর্থন ভীষণভাবে জরুরি। দলের সাথে থাকুন, সমর্থন করুন, এই আর কি। ধন্যবাদ। প্রীতিদিকে অসংখ্য ধন্যবাদ, এবং দীপায়নদা ইতিপূর্বে বক্তব্য রেখেছেন, দীপায়নদাকে অনেক ধন্যবাদ জানাই। তো দাদা যে বিষয়গুলি উল্লেখ করেন বা দিদি যে বিষয়গুলি বললেন, যে আত্মরক্ষা থেকে শুরু করে সমাজের প্রত্যেক ক্ষেত্রে নারীরা অগ্রাধিকার পাবে। আর আজাদ ফ্রন্ট সত্যি শুধু যে শিক্ষা শিল্প সাহিত্য নিয়ে ভাবে তা কিন্তু নয়, আজাদ ফ্রন্ট সমাজের প্রত্যেকটা কোণায় নজর রেখেছে। এবং শুধু নারী কল্যাণমূলক না, আগামী দিনে আমরা আরো সমাজে যেসব ব্যাপারে সমাজের উন্নয়ন হবে, সমাজের হিত সাধন হবে, সেসব বিভিন্ন বিষয়ে আলোকপাত অবশ্যই করব। তো এবার আমি কথা বাড়াবো না, একেবারে আমাদের তৃতীয় বক্তা যিনি রয়েছেন নীলাদ্রিদা, নীলাদ্রিদায় চলে যাব। তো নীলাদ্রিদার জন্য যে প্রশ্নটি আমার থেকে থাকবে, প্রশ্ন বলবো না, আমাদের যে দাবিটি নীলাদ্রিদাকে পরিচয় করে দিতে বলবো, যে গ্রামাঞ্চলে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যদি কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয়, তাহলে মেয়েটির পরিবারের সঙ্গে উক্ত বিষয়ে যারা লিপ্ত থাকবেন তাদের কঠোর শাস্তি প্রদান করা হবে। তো এটা তো প্রথম থেকে আমরা দেখে আসি যে বাল্যবিবাহের প্রচলন মানে পশ্চিমবাংলার গ্রামে, শুধু পশ্চিমবাংলা নয়, মানে ভারতের বিস্তীর্ণ দিকে ছড়িয়ে আছে যে বাল্যবিবাহ প্রথম থেকে রদ করার চেষ্টা চললেও শেষ পর্যন্ত আমরা অনেকাংশে ব্যর্থ হয়েছি, পারিনি রদ করতে। তো এসব বিষয়ে আজদিন ফ্রন্ট কি সরকারি পদক্ষেপ গ্রহণ করতে পারে বা করার আমরা পরিকল্পনা নিয়েছি, যাতে বিষয়টা সম্পূর্ণরূপে বন্ধ করা যায় এবং সমাজ থেকে দুর্নীতিকে দূরে সরানো যায়। তো সেই বিষয়ে নীলাদ্রিদাকে আলোকপাত করার জন্য অনুরোধ করবো। নীলাদ্রিদা। নমস্কার। আমার প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নেবো, আমার মাইকটা কিছুক্ষণ ডিস্টার্ব করছিল। এখন কি সেটা ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সকলকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে লাইভে আছেন। অনিশকে অনেক ধন্যবাদ, আজকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস থেকে শুরু করে প্রত্যেকটা কাজ যথার্থভাবে নিজে হাতে সামলাচ্ছে। মাননীয় সভাপতি মহাশয়কে অনেক ধন্যবাদ, আমাদের দলটিকে সুদৃঢ়ভাবে পরিচালিত করছেন। সঙ্গে আমাদের সমর্থক আজকে প্রীতি বিশ্বাসও রয়েছেন, তাকে অনেক ধন্যবাদ। বিশেষ কিছু ভূমিকা না দিয়ে আমি একদম সরাসরি বর্ণনায় চলে যাই। প্রথমত, যে বিষয়টি নিয়ে অনিশ আমাকে আলোকপাত করতে বলল, যে আমাদের যে বাল্য বিবাহ, গ্রামে প্রাপ্তবয়স্কা হওয়ার আগে আমাদের যে মহিলাদের বিবাহ হয়ে যায় বা আমাদের বোনেদের বিবাহ হয়ে যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং সেটা কেন। প্রথমত আসি, বাল্যবিবাহ কেন রোধ করা উচিত। একটা প্রাপ্তবয়স্ক না হলে কোনো একজন মহিলা, আমি যেহেতু স্বাস্থ্য বিভাগের একটা দপ্তরে রয়েছি, তো সেদিক থেকে দেখতে গেলে আমি স্বাস্থ্য বিভাগের দিক থেকেই বলতে গেলে কি, একটা মেয়ে প্রাপ্তবয়স্ক না হলে সে যখন বিবাহ পরবর্তীকালে, বিবাহের 1 বছর বাদে 2 বছর বাদে প্রসব করবে, তখন তার যে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তান বিকলাঙ্গ হওয়ার পার্সেন্টেজ কিন্তু 80% থেকে যায়। তো এই ব্যাপারটা আমাদের মাথায় দিতে হবে। আমরা শুধু নিজেদের কিছু স্বাচ্ছন্দ্য বোধের জন্য বিবাহ করব বা নিজেদের আবেগের বশে বিবাহ করব বা পারিবারিক তাড়নায় বিবাহ করব, সেটা করলে হবে না। আমাদের যে আহ উত্তরসূরিরা, যাদেরকে আমরা এই পৃথিবীর আলো দেখাবো, তাদের প্রতি আমাদেরকে আরো বিশেষভাবে আহ সচেতন হতে হবে, তাদের প্রতি বিশেষভাবে ভাবনা রাখতে হবে, যে তাদের যেন কোনো সমস্যা না হয়। একটা মেয়ে প্রাপ্তবয়স্ক না হলে তাদের যে ফার্টিলাইজেশনের প্রবলেম আসে, তাদের যে প্রসব করার সমস্যা আছে, তাদের বলতে গেলে ডিম্বাণু
সঠিকভাবে পরিস্ফুট হয় না। এই ব্যাপারগুলো আমি একদম ক্লিয়ারলি বলছি, এটাতে কি দ্বিধান্বিত বোধ করবেন না। এটা একদম কি বলবো, বিজ্ঞানের ভাষায় কি এই ব্যাপারগুলো আমাদেরকে নজর রাখা উচিত। এবং সেই ব্যাপারটা শুধু আজাদ হিন্দ ফ্রন্ট নজর রাখলে তো হবে না, সেই ব্যাপারটা সমাজের প্রত্যেকটা মানুষকে নজর রাখতে হবে। শুধু আজাদ হিন্দ ফ্রন্টে রয়েছে 5,000 সদস্য, তাদের নজর রাখলে হবে না। আজাদ হিন্দ ফ্রন্টের প্রত্যেক যে সদস্য আছে তাদেরকে এটাও নজর রাখতে হবে কি আমি যেমন আমার মেয়েদের বাল্য বিবাহ করতে বাধা দিচ্ছি সেটা নয়, আমার পারিপার্শ্বিক যে সমস্ত বাবা মায়েরা তাদের মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, অল্প বয়সে তাদের আহ বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে বোঝানো কি 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 সমস্যা আসতে পারে, কি কি পরিণাম হতে পারে। এতে একটা যে মেয়ের আমরা বিয়ে দিচ্ছি সেই মেয়ের এমনও হতে পারে কি তার মৃত্যুও ঘটতে পারে প্রসবকালীন সময়ে। কারণ সবকিছু আহ পরিমাপ মতো প্রতিষ্ঠিত হচ্ছে না, তার বাচ্চা প্রসবের সময় জাইগোট থেকে শুরু করে ইউটেরাস থেকে শুরু করে সবকিছু ডেভেলপমেন্টের প্রয়োজন। তো এই ব্যাপারগুলো সবাইকে অত্যন্ত আহ সচেতন ভাবে লক্ষ্য রাখা উচিত, সচেতন ভাবে তাদের ধারণা থাকা উচিত এই ব্যাপারগুলো নিয়ে। কারণ আমরা আর যাই হোক না কেন উন্নয়নশীল দেশের নাগরিক, সচেতন সমাজের নাগরিক। সেই নাগরিক হিসাবে আমাদের কিছু তো গুরুত্ব থাকে, আমাদের মায়েদের বাঁচানো, আমাদের উত্তরসূরি যারা আসছে, আমাদের উত্তর প্রজন্ম যারা আসছে তাদের রক্ষা করা। তো সেই কথা মাথায় রেখে কিছু গ্রামাঞ্চলেও এখনো রয়েছে কি বাল্য বিবাহ প্রথা চালু রয়েছে। অল্প বয়সে অর্থাৎ 16 বছর হওয়ার আগেই বিয়ে দিয়ে দিচ্ছে, কারোর 18 বছর হওয়ার আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। এখনকার বর্তমান সরকার যেটা করেছে 21 বছর হওয়ার আগে বিবাহ করা যাবে না, এটাকে আমি সম্পূর্ণরূপে সমর্থন করি। এবং আজাদ হিন্দ ফ্রন্টেরও লক্ষ্য কি যাতে প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে মেয়েরা বিবাহিত না হয়। তো সেই ব্যাপারগুলো আমাদেরকে আজাদ হিন্দ ফ্রন্ট শুধু একা লক্ষ্য রাখলে হবে না, আজাদ হিন্দ ফ্রন্টের যত সমর্থক আছে সবাইকে বলবো আজাদ হিন্দ ফ্রন্টকে সমর্থন করা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু নিজেদের জন্য, নিজেদের সমাজ কল্যাণের জন্য সর্বোপরি নেতাজি আদর্শ তো সর্বাগ্রে, কিন্তু তার সঙ্গে সঙ্গেও সমাজের যে সমস্ত দিকগুলো আমাদেরকে ভেবে চলতে হবে, আমাদের পঙ্গু বিকলাঙ্গ সন্তান যাতে জন্ম না নেয় সেই ব্যাপারগুলো আমাদের ভেবে দেখার জন্য আমি সবাইকে আবেদন জানাবো। সবাই আশা করি এই ব্যাপারগুলোতে সচেষ্ট হবেন। এবং এ ব্যাপারে আরো একটা যে শাস্তির ব্যাপারটা বলি কি, যেমন সরকার দৃঢ় না হলে মানুষ ভাবতে দেরি করে, তো সেই ব্যাপারটাও আজাদ হিন্দ ফ্রন্টকে দেখতে হবে। আজাদ হিন্দ ফ্রন্ট যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে তখন সেই আজাদ হিন্দ ফ্রন্ট সরকার কিন্তু যথেষ্টভাবে দৃঢ় হবে। এই বাল্য বিবাহ বা মহিলাদের অপর্যাপ্ত বয়সে বিবাহ হয়ে যাওয়ার ব্যাপারে তাদের যে পরিবারের থাকবে, যারা বিবাহের ইন্ধনকারী থাকবে, যারা বাবা মায়েরা থাকবে, তাদের কিন্তু সচেষ্টমূলক ভাবে সঠিক শাস্তি প্রদান করা হবে যে কেন তারা আমাদের উত্তর প্রজন্মের ক্ষতি সাধন করে তাদের নিজেদের কন্যাকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিবাহ দিয়েছেন। আর বেশি কিছু বলবো না, শাস্তি অবশ্যই আমরা রোপণ করব এই ব্যাপারের বিরুদ্ধে, যাতে বাল্য বিবাহ দূরীভূত হয়, পর্যাপ্ত বয়সের আগে মেয়েরা বিয়ে না হয়ে যায়, তাদের যাতে সময় দেওয়া হয় তাদের নিজেদের পরিকাঠামো সঠিক করার জন্য, তাদের নিজেদের মনের ইচ্ছা পরিপূর্ণ করার জন্য। যাই হোক না কেন অনেক ব্যাপার থেকে কিছু মেয়ে পড়তে চায়, শিক্ষা নিতে চায়, নিজেদের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু পরিবারের চাপে তাদেরকে বিয়ে করে নিতে হয়। এইসব ব্যাপারগুলো বিভিন্ন রকম পর্যায়ে থাকে, সামাজিক পর্যায়ে। তো আমার বিভিন্ন কি বলবো পরিচিত অনেককেই দেখি এইসব ব্যাপারগুলোর সম্মুখীন হতে। তো সেই সব ব্যাপারগুলোতে আজাদ হিন্দ ফ্রন্ট যথেষ্ট সচেষ্ট, কিন্তু আমরা যতদিন না সরকারে পৌঁছাতে পারছি ততদিন এই জিনিসগুলো, আমাদের পশ্চিমবঙ্গে এখন তৃণমূল সরকার আছে সে তো ভেবে দেখবেই না, ওনারা তো এক বিশেষ সম্প্রদায়কে তোষণ নীতিতে ব্যস্ত। তারা তো চাইবে, মানে তাদের নীতিতেই লেখা আছে, মানে বাল্যবিবাহ চলতেই পারে, কোনো অসুবিধা নেই। তো সেই ব্যাপারগুলো আর বেশি কিছু বলবো না, আজকে তো লাইভটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে। কিন্তু আশা করি তৃণমূল সরকার এই ব্যাপারটাকে গ্রাহ্য করবে না একমাত্র। আর বিজেপি সরকার মুখে বলে দেয়, কাজে করে দেখায় কতটা আমি জানি না। তবে আজাদ হিন্দ ফ্রন্ট যখন ক্ষমতায় আসবে তখন আপনারা দেখতে পাবেন কি আমাদের কথার দাম আছে নাকি আমরা একই গোয়ালের গরু। আর কিচ্ছু বলবো না, শুধু আপনাদের ওপর নিয়ন্ত্রণ, আপনারা পরীক্ষা করবেন। একটি বারের জন্য চাইবো আজাদ হিন্দ ফ্রন্ট সরকারে আসুক, তারপর দেখবেন পরিবর্তন কাকে বলে, সমাজের উন্নতি কাকে বলে, আর সমাজ ব্যবস্থা কাকে বলে। জয় হিন্দ, জয় তু নেতাজি, আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ। অনিশ।
ধন্যবাদ নীলাদ্রিদাকে। নীলাদ্রিদা, দীপায়ন এবং প্রীতি প্রত্যেকের কাছে আমি আবারও আসবো। তো নীলাদ্রিদা যে বিষয়গুলি উল্লেখ করলো যে হ্যাঁ, আজলিন ফান্ড অবশ্যই স্টেপ গ্রহণ করবে, তবে এইসব এগুলো এখন বর্তমানে আমরা যেগুলো ভাবছি প্রত্যেকের একটা ধারণা বা একটা ইচ্ছা বলতে পারেন। এগুলি বাস্তবায়িত করতে গেলে বা পরিপূর্ণ করতে গেলে কিন্তু সর্বাগ্রে আপনাদের সমর্থন প্রয়োজন। তাই আপনারা যদি সমর্থন করেন তবেই কিন্তু আজলিন ফান্ড সরকারের ক্ষমতায় আসতে পারে এবং তবেই কিন্তু এই পরিবর্তনগুলো সাধন করতে পারবে। আর বর্তমানে যেটা চলছে একটা অরাজকতা চলছে, আর প্রত্যেক অরাজকতা শেষ হয় জানবেন বিপ্লবের মাধ্যমে। বিপ্লবী বিবর্তন আনে। যদি বিবর্তন চান মুখ বুঝে থাকলে হবে না, বিপ্লবটাও আনতে হবে। আপনাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করে একবার দেখুন, পরের দিন নিশ্চয়ই বিবর্তন সম্ভব হবে। একবারে প্রতিবাদে হবে না, আস্তে আস্তে প্রতিবাদটা বড় করতে হবে, কিন্তু করতে হবে। আজাদিন ফ্রন্ট আজ প্রতিবাদ করা শুরু করেছে, আমাদেরকে আপনারা সমর্থন করুন, একদিন আমরা বিপ্লব ঘটাবো। তো এবার আমি সরাসরি আমাদের চতুর্থ যে পয়েন্ট আমি নিজেই সেটা ব্যাখ্যা করব। তো চতুর্থ যে পয়েন্ট আমাদের রয়েছে, গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা সুনিশ্চিত করতে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় মহিলা পরিচালিত বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প নির্মাণ করবেন। এবার আসি পয়েন্টটিতে, আমরা কিন্তু তৃণমূল সরকারের মতো ভাতা দেব না, কারণ এই 500 টাকার ভাতা দিয়ে একজন মহিলার সারা বছর এই সারা মাস স্বাচ্ছন্দ্য চলতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। বর্তমান সমাজে একটা পরিবারের খরচা, হাত খরচা চালাতে গেলে ন্যূনতম যে টাকাটা প্রয়োজন সেটা 500 টাকা হতে পারে না। প্রত্যেক মানুষের একটা শখ স্বাদ বলে কিছু জিনিস থাকে, সেখানে মানুষকে চাকরি না দিয়ে আর্থিক দিক থেকে স্বনির্ভর না করে মাসে মাসে হাতে 500 টাকা কিংবা বিধবা ভাতার 1000 টাকা গুঁজে দিয়ে কিন্তু কিচ্ছু হবে না, এটা সমাজের উল্টে ক্ষতিটাই হবে। সুতরাং আজাদিন ফ্রন্টের যেটা নীতি, যে আমরা ভিক্ষা নয়, তাদেরকে কাজের বিনিময়ে অর্থ দেব, তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করব, তাদেরকে ব্যবসা করতে আগ্রহী করব, তাদেরকে কুটির শিল্পে আগ্রহী করব। মমতা ব্যানার্জির মতন আমরা, আমি নাম করেই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আমরা বলবো না যে চপের দোকান খোলো, আজকে 500 টাকায় চপের দোকান খোলো, কালকে 5 কোটি টাকায় পৌঁছবে, কারণ এটা হওয়াটাও বাস্তব নয়। দেশে যদি সবাই চপের দোকান খোলে, সাপোজ ধরুন আজদিন ফ্রন্টে 4 জন আমরা আছি, আমরা 4 জনই থাকি কলকাতায়, সাপোজ ধরুন কলকাতায় আর কেউ থাকে না, আমরা 4 জন থাকি, আমরা 4 জনই চপের দোকান খুললাম, তাহলে খাবেটা কে? মাল মশলাটা কোথা থেকে আসবে? সবাই চপের দোকান খুলেন, চপের আলুটা কোথা থেকে আসবে? তো ভাবতে হয় তো, একটা সুস্থ মস্তিষ্কের মানুষও কিন্তু ভাবতে জানেন যে কিভাবে কি সম্ভব হতে পারে, কিন্তু মাননীয় সেটা ভাবতে জানেন না, তিনি শুধু দুমদাম বলে দেন, পরে কেউ ভাবেন না। বোমটা তিনি ফাটিয়ে দিলেন, বোমটা ফাটার পর যে আগুনটা ছড়াবে সেটা কোথায় গিয়ে পড়বে, কার খড়ের গাদায় গিয়ে পড়বে, কোথায় জ্বলবে তিনি ভাবেন না, তিনি শুধু বলে দেন, বোমটা ফাটিয়ে দেন। তো এরকম উদ্ভট সিদ্ধান্ত বা অদ্ভুত বা কিম্ভূত সিদ্ধান্ত আজদিন ফ্রন্ট নেয় না। আমরা ওই জাতা ভূতে বিশ্বাস করি না, আমরা একদম সত্যটাই বিশ্বাস করি, কারণ অতীত নিয়ে ওই পুরোনো কাসুন্দি ঘেঁটেও যেমন কিছু হবে না, তেমন উদ্ভট কিছু বললেও হবে না। সুতরাং আমরা চাই মহিলাদের একদম নিজের পায়ে দাঁড় করাতে, এবং পশ্চিমবঙ্গ বা ভারতের যে বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পগুলি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না, যেমন পটচিত্র বলতে পারেন, কিংবা ছোটখাটো অনেক শিল্প আছে, যেমন পাহাড়ি অঞ্চলগুলো যেগুলো রয়েছে, মালভূমি অঞ্চল ছোটনাগপুরের অন্তর্গত, সেখানে বিভিন্ন পাতা দিয়ে তৈরি বিভিন্ন দ্রব্য পাওয়া যায়, হাতের কাজ, নারিকেল পাতার কাজ হয়, বিভিন্ন রকম খেজুর পাতার কাজ হয়, কিংবা আমাদের এইসব দিকে অনেক সময় বিভিন্ন মানে কি বলবো, সাধারণ মাটি থেকে শুরু করে সব রকম জিনিস দিয়ে বিভিন্ন রকম দ্রব্য বানায়, বাঁশের বিভিন্ন রকম দ্রব্য থাকে, মাটি ছোটখাটো পুতুল থাকে। তো এইসব বিষয়গুলোতে আমরা ফোকাস করবো, যাতে মহিলারা তাদের ফ্রি সময়ে, অবসর সময়ে এইসব কাজগুলি করে নিজের জন্য কিছু করতে পারে, নিজের কথা ভাবতে পারেন, কারণ পরিবারের চালালে নিজের কথা ভাবার সময় হয় না, তারা পরিবারকে সময় দিতে গিয়ে সবটা হারিয়ে ফেলেন, তাদের ছোট ছোট শখ সাধগুলি পূরণ হয় না, কিন্তু এগুলো আজদিন ফ্রন্ট পূরণ করার প্রতিজ্ঞাবদ্ধ। তারা চায় মহিলারা নিজের পায়ে দাঁড়াক, তাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হোক, আর শুধু তারা বাড়ির কাজ করার জন্য জন্মেন এটা কিন্তু মানতে হবে, এটা মনে রাখতে হবে, তারা যে সমাজের উন্নতির জন্য জন্মেছেন এটাও মনে রাখতে হবে, কারণ বিপ্লব এবং প্রেম কখনোই কিন্তু পরস্পর বিরোধী নয়। তাই যারা মনে করেন মহিলাদেরকে আনবো বাড়িতে কিউটো খেতে দেবো, ঝিয়ের মতো খাটাবো, তারা ভুল ভাবছেন। জানবেন, যদি পুরুষদেরকে আমরা সমাজের ছাদ ধরি, মহিলারা কিন্তু খুঁটি, এবং ছাদ ছাড়া খুঁটি, এই খুঁটি ছাড়া ছাদ কিন্তু থাকে না, সেই ছাদটি কিন্তু ধসে পড়ে যায়। খুঁটি কিন্তু বেশ কিছুদিন একা দাঁড়িয়ে থাকতে পারে খোলা আকাশের নিচে, কিন্তু ছাদ পারে না, ছাদকে দাঁড়ানোর জন্য খুঁটি প্রয়োজন। সুতরাং মহিলারা কিন্তু সবার আগে সমাজে, যতই পুরুষ কেন্দ্রিক সমাজ আমাদের হোক, মহিলারা কিন্তু সর্বাগ্রে, তারা ছাড়া সমাজের উন্নতি হবে না। এবং প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন মহিলার অবদান আছে, সেটা হতে পারে মা, হতে পারে বোন, হতে পারে প্রেমিক, শুধু যে প্রেমিকা, শুধু যে প্রেমিকা হবে তা কিন্তু নয়, কারণ নেতাজি সুভাষচন্দ্রের পিছনে তার মায়ের অবদান রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পিছনে তার মায়ের অবদান রয়েছে, বিবেকানন্দের পিছনে তার মায়ের অবদান রয়েছে। সুতরাং বিষয়টাকে ভাববেন, একটু গভীরভাবে চিন্তা করবেন যে আমরা কেন বলছি কথাগুলো, এর পেছনে যুক্তি কি, কথাগুলি বলার কারণ কি, মানে ছোট ছোট শিল্পগুলিকে জাগিয়ে তুলতে হবে,
পশ্চিমবঙ্গ যে গ্রাম ভিত্তিক একটি রাজ্য, এখানে যে শিল্পগুলি রয়েছে এবং পশ্চিমবঙ্গের ভ্যারাইটি যেগুলো রয়েছে, পাহাড় থেকে পর্বত থেকে সব রকম এখানে যে ভূবিভাগ রয়েছে, বিভিন্ন জায়গায় ভিন্ন রকম কালচার, সেই কালচারগুলোকে তুলে ধরতে হবে। এবং আমাদের যে দপ্তর থাকবে মহিলা সুরক্ষা মহিলা কল্যাণ, সেখানে মহিলাদের স্বনির্ভর করার জন্য আলাদা কমিটি খোলা হবে এবং তারা মহিলাদের সুরক্ষা নিয়ে ভাববে, মহিলাদের আত্মনির্ভরশীল করা নিয়ে ভাববে। শুধু শুধু ভাতাগুলি যে তাদেরকে এরকম কুড়ে করে দেবে না, আজাদিন ফ্রন্ট প্রত্যেকটা বিষয়ে গভীরভাবে চিন্তা করেই কথাগুলি বলে। এবার বাকিটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা আমাদের যদি কখনো আনেন ক্ষমতায়, অবশ্যই আমরা এগুলি বাস্তবায়িত করবো। এবার বাকিটা আপনাদের উপর, আমরা শুধু একটা সূচক তুলে ধরবো, বিচার আপনারা করবেন। তো আমি আমার পয়েন্টটি চেষ্টা করলাম আপনাদের কাছে উন্মোচিত করার, আমাদের এই বার্তা আপনাদের কাছে তুলে ধরার। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবার আমি রোটেশনের ভিত্তিতে দীপেন্দ্রের কাছে চলে যাব। এবং আমাদের পঞ্চম যে পয়েন্ট, যে দারিদ্র সীমার নিচে অবস্থানরত পরিবারের মেয়েদের স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নিখরচায় পড়াশোনার ব্যবস্থা করবে সরকার। এবং দীপেন্দ্র যেহেতু শিক্ষার সঙ্গে যুক্ত এবং একাধিক বিভিন্ন রকম পড়াশোনার ক্ষেত্রে তিনি সাফল্য অর্জন করেছেন, তো এই পয়েন্ট আমি তাকেই বলার জন্য অনুরোধ করবো। দীপেন্দ্র। হ্যাঁ, আবার ধন্যবাদ জানাই অনিশকে। তো এই যে পয়েন্টটা অনিশ আমাকে বলতে বললো, সেটার পেছনে দীর্ঘদিনের একটা রোগ, সামাজিক রোগ বাসা বেঁধে আছে। এই যে আমাদের দেশে শিক্ষার হারটা অত্যন্ত কম, এটার কারণ কি? কারণ প্রত্যেক মানুষের সেই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে বলে সরকার মনে করে না। আমাদের দেশে যেখানে বৈষম্য আগেও ছিল, এখনো আছে, এখন হয়তো ক্রমশ বাড়ছে, অর্থাৎ ধনী আরো ধনী হচ্ছেন এবং যিনি দরিদ্র তিনি আরো দারিদ্র সীমার অতলে তলিয়ে যাচ্ছেন। সুতরাং এই যে সামাজিক বৈষম্য, এই সামাজিক বৈষম্যে যারা দারিদ্র সীমার নিচে অবস্থান করেন তাদের পক্ষে শিক্ষা গ্রহণ করার জন্য যে প্রয়োজনীয় অর্থটা থাকা প্রয়োজন, সেই অর্থটা থাকে না এবং যার ফলে তারা শিক্ষা গ্রহণ করতে পারেন না। এবং সরকার, সেটা কেন্দ্রীয় সরকার হোক কিংবা বিভিন্ন রাজ্যে যে সরকারগুলি প্রতিষ্ঠিত হয়, তাদের ক্ষেত্রে সবসময় একটা সুর আমরা প্রত্যক্ষ করি, সেটা হচ্ছে যে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, মানুষ শিক্ষিত হবে, এই তো শিক্ষিত শিক্ষিত মানুষের হার বাড়ছে এবং আমরা ভীষণভাবে উন্নয়নমুখী কার্যকলাপ চালাচ্ছি। কিন্তু এই যে মিথ্যার বেসাতি তারা করে চলেন, এই মিথ্যাগুলো প্রমাণ হয়ে যায় যখন 5 বছর অন্তর অন্তর সেই সেন্সাস রিপোর্ট গুলো প্রকাশিত হয়। সেই রিপোর্টে দেখা যায় যে শিক্ষার হার এক বিন্দুও বাড়েনি। তার কারণ আমরা সবসময় রোগের উপসর্গগুলো দেখেছি, রোগটিকে সমূলে উৎখাত করার চিন্তাটা করিনি। এই যে সামাজিক বৈষম্য, এই সামাজিক বৈষম্যে যদি শিক্ষার হার বৈপ্লবিক আকারে বৃদ্ধি করতে হয়, তাহলে কিন্তু আমাদের দারিদ্র সীমার নিচে যারা অবস্থান করেন তাদের সম্পূর্ণ নিখরচায় একটা বেসিক লেভেল অব্দি পড়াশোনার সুযোগ করে দিতেই হবে। এবং বেসিক লেভেল বলতে আমরা কিন্তু স্নাতকোত্তর পর্যায় পর্যন্তই বুঝি, কারণ বর্তমান বিশ্বে স্নাতকোত্তর পর্যায়ে যদি কেউ উপনীত না হন তাহলে তাকে সোজা বাংলা ভাষায় রাস্তায় ফ্যাফা করে ঘুরতে হবে, এছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। অবশ্য মাননীয়ার রাজ্যে যারা পিএইচডি করেন তারাও ডোমের চাকরিতে অ্যাপ্লাই করেন, সেটা অন্য বিষয়। কিন্তু বর্তমান সময়ে যে স্ট্যান্ডার্ড এডুকেশন সিস্টেম, সেখানে মাস্টার্স লেভেল অব্দি যদি আপনি পড়াশোনাটা না করেন তাহলে কিন্তু আপনি জীবনে অর্থকরী দিক থেকে সফল হতে পারবেন। সুতরাং আজাদ হিন্দ ফ্রন্ট মনে করে যে যারা দারিদ্র সীমার নিচে অবস্থান করছেন তাদেরকে নিখরচায় একদম স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়াশোনার বন্দোবস্ত করা হবে। এটা আমাদের জনকল্যাণমূলক নীতিতে আমরা অনেক আগেই বলেছি। তো নারী কল্যাণমূলক নীতিতেও এই পয়েন্টটা আমরা রেখেছি যে দারিদ্র সীমার নিচে যারা অবস্থান করেন তাদের তো অবশ্যই আমরা নিখরচায় পড়াশোনার সুযোগ দেব, কিন্তু বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই বিষয়টি আরো কঠোরতার সঙ্গে অবলম্বন করা হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে নারীকে 21 শতকে দাঁড়িয়েও কিন্তু বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সুতরাং যারা দারিদ্র সীমার নিচে মূলত অবস্থান করে, সুতরাং সেই প্রতিকূলতার স্তরকে ভেদ করে যাতে তারা মাস্টার্স লেভেল অব্দি পড়াশোনা করতে পারেন, সমাজের আলোয় উপনীত হতে পারেন এবং জীবনে প্রজ্জ্বল রূপে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেন, সেই কারণে আজাদ হিন্দ ফ্রন্ট যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু অতি অবশ্যই দারিদ্র সীমার নিচে যে সমস্ত নারীরা অবস্থান করছেন তাদের একদম স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত আমরা দায়িত্ব সহকারে পড়াশোনা করানোর ব্যবস্থা নেব। আর তাতে যদি কেউ বাধা সৃষ্টি করতে চায়, আবারও বললাম যে আমরা গান্ধীবাদী নই, উত্তম মধ্যম দিতে আমরা খুব ভালোই পারি। সুতরাং বাধা দানকারী দুষ্কৃতীদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমাদের থেকে মনে হয় দুষ্কৃতিকারীরা ভালো জানে না। সুতরাং প্রগতিশীল চিন্তা ভাবনার ক্ষেত্রে আমরা অগ্রসর হবই।
এক্ষেত্রে আপোষের কোনো জায়গা নেই। আমি আবার সঞ্চালক অনিশের কাছে চলে যাচ্ছি। নীরজিতাকে সরি দীপায়নদাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি যেভাবে আমাদের বিষয়টি উপস্থাপন করলেন, যে বর্তমান সোসাইটি এমনই হয়ে গেছে, বর্তমান সমাজ এমনই হয়ে গেছে যেখানে একটা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি না থাকলে মানুষকে ফাঁকা করে রাস্তায় ঘুরতে হয়। একটা সময় ছিল যখন মানুষ পড়াশোনা করতে আগ্রহী ছিল না, বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে চাকরি দেওয়া হতো, কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে মানুষকে পড়াশোনা করলেও কিছু পাচ্ছে না। আমার বাড়ির কাছে এরকম চেনা পরিচিত অনেকেই আছেন যারা বড় বড় ডিগ্রি অর্জন করে বসে আছেন। হয়তো সবাই ডিগ্রিটা সেভাবে অর্জন করতে পারেন না, অনেকে শুধু ডিগ্রিটা নামে অর্জন করেন কিন্তু মাথায় কিছু ঢোকে না, কিন্তু অনেকে এরকম আছেন যারা বিষয়টাকে মাথায় পুরোপুরি নেন। তাদের কি হবে? তারা যত পড়াশোনা করছে, এত কিছু করছে, তাদের কি হবে? সরকার কিন্তু এর কাছে কোনো উত্তর নেই। এদিকে মাননীয় কি বলছেন, সম্প্রতি পেপারে দেখলাম তিনি বলছেন যে কাউকে চাকরি দিতে পারিনি ঠিক, কিন্তু কারো চাকরি যেতে দেবো না। তিনি তার মানে দৃঢ় প্রতিজ্ঞ যে যে যেভাবে দুর্নীতি করে চাকরিতে ঢুকুক কাউকে মানে যেতে দেবেন না, এতটাই দৃঢ় প্রতিজ্ঞ। তো যারা চাকরির জন্য হাহাকার করছে, চাকরি চাইছে, তাদেরকে চাকরি দেওয়ার কোনো নাম নেই। অর্থাৎ এক কথায়, তোমরা ভাই যা পারো করো, যারা পেয়ে গেছে তারাই খাক, তোমাদের খাওয়ার প্রয়োজন নেই। একটা শ্রেণী দিন দিন উপরে উঠছে আর একটা শ্রেণী নামছে, গ্রাফটা কিন্তু দিন দিন দূরত্বটা বাড়ছে, এখান থেকে এখানে হচ্ছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আবার আমি নীলাদ্রিতায় চলে যাচ্ছি, এবং নীলাদ্রিতার ক্ষেত্রে আবার সেই একটি বিশেষ পয়েন্ট, নীলাদ্রিতা যে পয়েন্টটি এর আগেও ব্যাখ্যা করলো ঠিক একই ধরনের, যে নারীর সম্মান রক্ষায় সরকার প্রতিজ্ঞাবদ্ধ থাকবে সর্বদা। তো বিবাহের পর কোনো ক্ষেত্রে কোনো মহিলা স্বামী বা স্বামীর পরিবারের দ্বারা নির্যাতিত হলে অভিযুক্তের কঠোর শাস্তি প্রদান করা হবে। তো এ বিষয়ে নীলাদ্রিতার কি মতামত? এ বিষয়ে আজদিন ফান্ড কি কি পদক্ষেপ গ্রহণ ক্যামেরাটা করতে একটু পারে? রোটেট করতে বলবো নীলাদ্রিকে, এই পজিশনে না রেখে। নীলাদ্রিতাকে বক্তব্যটি রাখার জন্য অনুরোধ করছি। নীলাদ্রিতা। নমস্কার। আবারও আপনাদের কাছে যে বিশেষ বক্তব্য নিয়ে আমার আশা, অনিশ আমাকে যেটা প্রশ্ন করলো কি নারীদের সুরক্ষা, নারীদের আহ বিবাহের পরে তাদের সমস্যা জনিত কোনো ব্যাপার নিয়ে সরকারের কি কি পদক্ষেপ থাকবে, অর্থাৎ সরকারের বলতে আর বর্তমান সরকারের কথা তো বলছি না, আজাদ হিন্দ ফ্রন্ট সরকারের কথা বলছি, যে আমরা সরকারে গেলে কি কি পদক্ষেপ গ্রহণ করব। প্রথমত, বিবাহের পরে অনেক রকম ভাবে দেখতে পাই যে বিবাহের যৌতুক অর্থাৎ পণ, পণ নিয়ে নারীদের অনেক সমস্যা থাকে। মানে নারীদের বাবার বাড়ি থেকে, যে সমস্ত মেয়েরা বিয়ে হয়ে গেছে তাদের বাবার বাড়ি থেকে যদি সঠিক সময়ে সঠিক পরিমাণ মতো পণ না আহ শ্বশুর বাড়িতে পৌঁছায় মেয়ের, তাহলে মেয়েদের উপর বিভিন্ন রকম অত্যাচার হতে থাকে। আবার কারণে বা অকারণে স্বামীদের আহ মদিকাসক্ত হওয়ার কারণেও নারীদের উপর বিভিন্ন সমস্যা হয়ে থাকে, তাদের উপর বিভিন্ন প্রকার প্রহার বা বিভিন্ন রকম নির্যাতন হয়ে থাকে। সেই ব্যাপারগুলোর পরিপ্রেক্ষিতে আজাদ হিন্দ ফ্রন্ট সরকার কিন্তু যথেষ্ট সচেষ্ট। নারীদের সুরক্ষা অর্থাৎ সমাজের মায়েদের কিভাবে সুরক্ষা করতে হয়, নেতাজি যেমন শিখিয়েছে নারীদের সম্মান করতে, তেমন আজাদ হিন্দ ফ্রন্ট সরকারও দেখাবে নারীদের সুরক্ষা কিভাবে করতে হয়। প্রথমত, আহ এখন 144 ধারা, সরি 144 বলছি, এখন যে সমস্ত আইনি ব্যবস্থা আছে, বধূ নির্যাতন আইন বা নারীদের বিভিন্ন আহ আইনি ব্যবস্থাগুলো, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় মহিলাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্টও হতে হয়। মানে আইনি পদক্ষেপ নিতে গেলেও সরকারাধীন আইনে সেখানেও মহিলাদের বিভিন্ন রূপে হ্যারাসমেন্ট হতেই হয়, কারণ সেখানে কোর্টের ব্যবস্থা, উকিলের ব্যবস্থা, বিভিন্ন প্রকার সমস্যা থেকেই থাকে। সেই জায়গায় আমরা বলবো কি, নারী জনিত যে কোনো সমস্যার আইনি ব্যবস্থাগুলো ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে নেওয়া হবে, অর্থাৎ 1 মাসের মধ্যে তাদের সম্পূর্ণ আইন এবং তাদের সম্পূর্ণ যে আহ, আসামির আহ, উপর পর্যাপ্ত পদক্ষেপ, সে সমস্ত ব্যাপারগুলো নেওয়া হবে। অর্থাৎ নারীরা তাদের নিজেদের সুরক্ষার্থে আজাদ হিন্দ ফ্রন্টকে শুধুমাত্র 1 মাস সময় দেবে মাত্র, এটুকুই বলা। আর বেশি কিছু বলার নেই, শুধু বলবো 1 মাস সময় নারীরা যদি আজাদ হিন্দ ফ্রন্ট সরকারকে দেয়, তাহলে সেই 1 মাস পরে আজাদ হিন্দ ফ্রন্ট সরকার নারীদের দেখাবে, আজাদ হিন্দ ফ্রন্ট সরকার তার মায়েদের দেখাবে কিভাবে তাদের সমাজের, তাদের শারীরিক, তাদের সাংসারিক উন্নতি ঘটাতে হয়, তাদের নিজেদের আহ গুরুত্ব যে কতটা সমাজে তুলে ধরতে হয়। আর বেশি কিছু বলার নেই, আমি আবারও অনিশের কাছে চলে যাব।
ধন্যবাদ নীরজিতাকে। তো নীরজিতা যে কথাগুলি এতক্ষণ আমাদের বললেন, যে নারীর সম্মান রক্ষা এতদিন ফ্রন্ট দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। আমাদের শুধু একটু সময় দিতে হবে। 1 মাস সময় দেবেন কি 1 বছর দেবেন কি কি দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে, কিন্তু আপনারা যদি সময়টা দেন, সুযোগটা দেন, কাজটা আমরা অবশ্যই করব। সে বিষয়ে আপনাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, কারণ বর্তমান সরকারকে আপনারা সুযোগ দিচ্ছেন, তারা কাজ করে না, আর আমাদেরকে সুযোগ দিচ্ছেন না তবু আমরা কাজ করতে চাই। তফাৎটা এইখানে, বুঝুন তফাৎটা কোথায়, আপনারা নিশ্চয়ই ব্যাপারটা আরো ভালোভাবে আত্মস্থ করতে পারবেন। তো এবার আমি চলে যাচ্ছি আমাদের একদম শেষের দিকে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসেছি। তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের সঙ্গে যিনি এতক্ষণ ছিলেন, প্রীতি বিশ্বাস, তার নেটওয়ার্কের প্রবলেমের কারণে তিনি বেরিয়ে গেছেন এবং তিনি আজকে আর যোগাযোগ করতে পারছেন আমাদের সঙ্গে। তিনি তার ফোনে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। তো আগামী দিনে অবশ্যই আমরা তাকে পাবো। তো বাকি অনুষ্ঠানটা তাকে ছাড়াই আমরা এগিয়ে নিয়ে যাব। তো শেষ যে পয়েন্টটি দিকে আমি যাব, একদম শেষ পয়েন্টটি আমরা প্রত্যেকে একই সঙ্গে বলবো। তো তার আগে যেটি আমাদের আপাতত শেষ পয়েন্ট, যে অপরাধপ্রবণ অঞ্চলে নারী সুরক্ষার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়োগ করা হবে। এছাড়াও আজাদ হিন্দ ফ্রন্টের সংশ্লিষ্ট অঞ্চলের পার্টি কর্মীবৃন্দ সর্বদা কঠোরতা ও সাহসিকতার সঙ্গে অঞ্চলটিকে দুর্নীতি মুক্ত করবেন। এ থেকে আমরা কি পাচ্ছি, যে অবশ্যই নারী সুরক্ষার জন্য আজাদ হিন্দ ফ্রন্ট দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে। কারণ বর্তমানে হয়ে থাকে, নীলাদ্রিদা বললেন যে কোর্টে একটা মামলা করতে গেলে তাদেরকে ঢের ঢের সময় অপেক্ষা করতে হয়। এটা কেন হবে? আপনারা বলুন কেন হবে? একজন মানুষ ন্যায় বিচার চাইছে, জাস্টিস চাইছে, তার বিরুদ্ধে অনাচার করা হয়েছে, তার প্রতিবাদ চাইছে, সেখানে তাকে কেন অপেক্ষা করতে হবে? ভারত সরকার তো ইংল্যান্ড আমেরিকা, কিংবা অবশ্যই ইংল্যান্ড আমেরিকাকে নৈতিকভাবে আমরা সমর্থন করি না, কিন্তু সেটা কথা নয়, আমরা তাদের আইন শৃঙ্খলার দিকটা বলছি। আয়ারল্যান্ডের কথা বলছি, জাপানের কথা বলছি। সেখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নারীর প্রতি কোনো অসম্মান করা হলে 24 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করে তাকে অভিযুক্ত করা হয়, তাকে দণ্ড দেওয়া হয়। তো ভারতের ক্ষেত্রে কি হয়, একটা কোনো বিষয়, ছোট্ট বিষয় ঘটলে, ছোট নয় একটু বড় সড়ো বিষয় বলছি, ছোট বিষয় হলে তো পাত্তাই নেই, কেস ফাইল চাপা পড়ে যায়। কোনো একটা বড় কোনো ঘটনা ঘটলেও কি হয়, প্রথমে 1 সপ্তাহ থানায় ছোটাছুটি চলে, তারপর খবর পাওয়া যায় যে অপরাধী পালিয়েছে, সেখান থেকে গোটা অঙ্গ বঙ্গ কলিঙ্গে পুলিশ ছড়িয়ে যায়। আরো তারা কি কাজ করে, সত্যি প্রশ্ন আছে আমার। তো তারপর ছড়িয়ে যাওয়ার পর এদিক ওদিক খুঁজে খবর পায় এখানে অমুক লুকিয়ে আছে, সেখানে গিয়ে খবর পায় সে পালিয়ে গেছে। এই করতে করতে ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা মাস চলে যায়। তারপর আস্তে আস্তে ফাইলটা চাপা পড়ে যায়। তারপর বছর 2 বাদে কোনো ক্ষমতাশালী ব্যক্তি ফাইলটি ওপেন করাতে চাইলে আবার ঝামেলা হয়। তখন কোনোভাবে অপরাধীকে পাওয়া গেল, পলিটিক্যাল লিডারদের আবার উস্কানিতে তিনি বেরিয়ে আসেন। তো এই হচ্ছে ভারতের প্রশাসনিক চিত্র, চারিদিকে শুধু দুর্নীতি। যে দোষ করে সে শাস্তি পায় না, যে যার ক্ষতিটা হয়, যিনি অপরাধের শিকার হন, তিনি কিন্তু শেষ পর্যন্ত জর্জরিত হন, তিনি কিন্তু সম্মানটা পান না। এটা নারীদের ক্ষেত্রে বিশেষ করে হয়, কারণ ভারতবর্ষ একটি পুরুষতান্ত্রিক সমাজ। আমি একদম দেশ বলছি, একদম স্পষ্ট বলছি, স্পষ্ট ভাষায়, ভারতবর্ষে পুরুষতন্ত্র চলে আসছে। প্রাচীন কাল থেকে নারীদেরকে এখানে ছোট করে দেখা হয়েছে, নারীরা যে ছোট নন সেটা কিন্তু আমরা আগেই বলেছি। সুতরাং এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠা করাই কিন্তু সর্বাগ্রে প্রয়োজন। তবে এটাও দেখতে হবে যে নারীদের স্বাধীনতা দেওয়া হবে বলে তারা যেন স্বেচ্ছাচারিতায় না পরিণত হয়। সকলের সমান অধিকার থাকবে, পুরুষের যে অধিকার নারীদেরও তাই অধিকার থাকবে, কেউ কিছু কম পাবে না, কেউ কিছু বেশি পাবে না। এবং প্রত্যেকের উপর, তাদের কাজের উপর তারা যদি এমন কোনো কাজ করে যাতে রাষ্ট্রের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, সরকার কিন্তু সেখানে পদক্ষেপ গ্রহণ করবে। সেটা হোক নারী বা হোক পুরুষ, সেখানে কিন্তু সরকার দেখবে না যে কে অপরাধটি করেছে। তাই বলছি যে নারীদের সুরক্ষার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়োগ করা হবে। অপরাধপ্রবণ অঞ্চলে যাতে পুলিশ ঠিকভাবে কাজ করে সেজন্য সারপ্রাইজ ইন্সপেকশন ও আজাদ হিন্দ ফ্রন্টের বিশেষ কমিটি করবে। সেখানে উপর মহলের কর্মকর্তারা থাকবেন, বিশেষ পুলিশ কর্মকর্তারা থাকবেন, তারা দেখবেন যে সব ঠিকঠাক চলছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে পুলিশ বাহিনী নিয়োগ করার পরে সেখানে কাজ ঠিকঠাক হয় না। কিছুদিন পর খবর পাওয়া যায় সেই পুলিশ মহাশয় সেখানেই নেই, বা তিনি হয়তো সেখানকার আঞ্চলিক রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। কিন্তু এগুলো কেন হবে? যিনি সরকারের কর্মচারী, তিনি সরকারের হয়ে কাজ করবেন, তিনি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করবেন না। সুতরাং তাকে সেটা বুঝতে হবে। তাই সেরকম হলে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এবং সমস্ত বিষয়টা অত্যন্ত দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করবো আজাদ হিন্দ ফ্রন্ট এবং সেই সঙ্গে আজাদ হিন্দ ফ্রন্টের পার্টি কর্মীবৃন্দ। আমি এইমাত্র বললাম যে পার্টির হয়ে পুলিশ কর্মীরা কাজ করবে না ঠিকই, তারা সরাসরি সরকারের হয়ে কাজ করবে, কিন্তু এটাও ঠিক যারা পার্টি কর্মীবৃন্দ, কারণ আজাদ হিন্দ ফ্রন্ট সর্বদাই স্বচ্ছ মানুষদের রাজনীতিতে নিয়ে আসেন। যারা এজু পেজু অনেকে আছে যে দুর্নীতির সঙ্গে যুক্ত, অনেক আজে বাজে কাজ করে বেড়ায়,
আজাদিন ফ্রন্ট তাদেরকে কখনোই গ্রহণ করে না। অবশ্যই সক্রিয় কর্মী হিসেবে অনেক মানুষকে প্রয়োজন, তো তা বলে দুর্নীতি বা জেল খাটা কোনো আসামিকে আজাদিন ফ্রন্ট চায় না। যারা সমাজে, যারা সত্যিকারের সমাজের মানুষ, যারা সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে ফ্রন্টে নিয়ে লড়াই করে। আর আমরা যে প্রত্যেককে সুযোগ দিই, এটা যারা আজাদিন ফ্রন্টের সদস্য তারা অবশ্যই বুঝে গেছেন তো দিনে। তো তারা সক্রিয়ভাবে কাজ করবেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন, এবং তারা অবশ্যই আজাদিন ফ্রন্টের সম্মান রক্ষার্থে যে বিভিন্ন পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার সরকারের পক্ষ থেকে, মহিলাদেরকে যে কোনো মুহূর্তে সাহায্য করা, যে কোনো দাঙ্গা বাঁধলে বা যে কোনো কিছু হলে সেখানে তাদের সাহায্যার্থে এগিয়ে যাওয়া বা তাদেরকে সুরক্ষা প্রদান করা, সবকিছু তারা হাতে হাতে করবেন। একটা সোসাইটিতে বন্ধন গড়ে উঠবে সরকারের সঙ্গে মানুষের। কারণ সরকার কিন্তু মানুষের জন্যই, মানুষের জন্যই সরকার, মানুষ সরকারকে নির্বাচন করেছে তাদের ভালো মন্দটা দেখার জন্য, পূরণ করার জন্য, সরকারের স্বার্থ সিদ্ধি করার জন্য নয়। সুতরাং এটা সরকারকে মাথায় রাখতে হবে। যে বর্তমানে যেটা আছে তারা মাথায় রাখে না, তারা মাথায় না রেখেই কাজ করছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সেটা আজদিন ফ্রন্টই হয়তো ক্ষমতায় এলে করবে। তবে সেটা সম্পূর্ণ আপনাদের হাতে, আপনারা কবে আমাদের আনবেন, কবে হবে সেটা পরের কথা, তবে আমরা চেষ্টা করব, শুধু সময় লাগবে একটু। তো যাই হোক, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, এবার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। তো এবার যে পয়েন্টটি বাকি আছে, যে আজাদ হিন্দ ফ্রন্ট যখন ক্ষমতায় অধিষ্ঠিত হবে তখন মন্ত্রিসভা এবং বিধায়ক নির্বাচনে মহিলাদের যথার্থ গুরুত্ব প্রদান করা হবে। তো এ বিষয়ে সবিশেষ আর কিছুই বলার দরকার নেই। আমাদের মহিলা সুরক্ষা বা মহিলা কল্যাণ নিয়ে, নারী কল্যাণ নিয়ে যে বিষয়গুলো আমরা উপস্থাপন করলাম, এখান থেকে স্পষ্টতই বুঝতে পারছেন যে এই বিষয়ে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো বিষয়টি আপনারা বুঝতেই পারছেন এবং আমিও কিছুটা বললাম। তো আমি আর বেশি বাড়াবো না, তো এই পয়েন্টটা দীপানদাকে জাস্ট একটু ছোট করে বলার জন্য, সংক্ষেপে বলার জন্য অনুরোধ করবো। দীপায়নদা। হ্যাঁ, অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। তো এই পয়েন্টটা আমাদের বাকি 7টা পয়েন্টেরই যোগফল বা পরিণতি। অর্থাৎ আমরা নারী সুরক্ষা এবং নারী প্রগতির জন্য যে প্রগতিশীল চিন্তা ভাবনার প্রণয়ন করেছি, যা আপনাদের সামনে তুলে ধরেছি, সেই চিন্তা ভাবনা রূপায়িত করার একটি ফসল হলো আমাদের শেষ পয়েন্ট। শেষ পয়েন্টে আমরা বলেছি যে আজাদ হিন্দ ফ্রন্ট যখন ক্ষমতায় আসবে তখন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে এবং নির্বাচনের আগে যারা যারা বিধায়ক হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে এই দুটো ক্ষেত্রেই কিন্তু নারীদের যথাযথ গুরুত্ব প্রদান করা হবে। এখন বর্তমানে আমরা দেখতে পাই যে বেশ কিছু আসন মহিলা সংরক্ষিত থাকে, এবং সেই মহিলা সংরক্ষিত আসনে বিভিন্ন দল থেকেই মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। তো তার মধ্যে দিয়ে অনেকে হয়তো ভেবে থাকেন যে নারী প্রগতির জন্য বিশাল কিছু করে ফেললেন, কিন্তু ওভাবে চটকদারির মধ্য দিয়ে কখনো নারী প্রগতি আসে না। নারী প্রগতি যদি রাজনৈতিক ক্ষেত্রে প্রণয়ন করতে হয়, তাহলে একটি সরকার, যে সরকার ক্ষমতায় আছে, যে দলটি শাসন ক্ষমতায় উপনীত হচ্ছে, সেই দলের একেবারে উঁচু স্তরে অর্থাৎ মন্ত্রিসভার স্তরে নারীদের যথাযোগ্য প্রতিনিধিত্ব থাকাটা প্রয়োজন। একথা আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। আপনারা বলতে পারেন যে এখন বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি তো নিজেই নারী, তাহলে তো নারীদের অসামান্য প্রগতি হচ্ছে। তো নারীদের কি অসামান্য প্রগতি হচ্ছে সেটা আমরা পাকস্ট্রিট থেকে কামদুনি বিভিন্ন পর্যায়ে অত্যন্ত ভালোভাবেই প্রত্যক্ষ করেছি। তো যিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আছেন তিনি বরঞ্চ নারীদের পেছনের দিকে এগিয়ে দিচ্ছেন। সুতরাং আমরা সেই প্রগতিতে না, বিশ্বাস করি না। আমরা ওনার যথাযথ কাছে তো ওনার কাছে তো ধর্ষণটা আবার ছোটখাটো ব্যাপার। উনি আবার নারী, নিজেই নারী, নিজের নারীর মানে প্রগতি এতটা চাইছেন কি ধর্ষণ ছোটখাটো তারপর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের কথা বলেছেন একদম প্রথমে যখন ক্ষমতায় ছিলেন। তারপর বলেছিলেন যে বাচ্চা বাচ্চা ছেলেরা মাঝে মাঝে তো ভুল করে ফেলতেই পারে। তো এই ধরনের যার মানসিকতা, তিনি আহ নারী হয়েও নারীদের কার্যত সর্বনাশ করেছেন। সুতরাং আমরা একথা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা যখন ক্ষমতায় আসব, আমাদের মন্ত্রিসভায় কিন্তু নারীদের যথাযোগ্য স্থান হবে, এবং আজাদ হিন্দ ফ্রন্ট সরকার যখন ক্ষমতায় আসবে তখন সেই দায়িত্বে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দায়িত্বে যিনিই থাকুন না কেন, তার কিন্তু প্রথম কাজ হবে নারী সুরক্ষা, নারী প্রগতি এবং সর্বোপরি তার মন্ত্রিসভায় যারা সতীর্থ থাকবেন তাদের মধ্যে নারীদের যেন যথাযোগ্য স্থান দেওয়া হয়। এবার যদি এরকম ভাবে বিষয়টাকে ভাবা হয়, মানে তৃণমূল বিজেপি যেভাবে ভেবে থাকে আর কি, ওই ছিটে ফোটা মন্ত্রক নারীদের দিয়ে দিলাম, অর্থাৎ যে মন্ত্রকের কোনো গুরুত্বই নেই, সেই ধরনের কয়েকটা মন্ত্রক নারীদের দিয়ে প্রচার করতে শুরু করলাম যে এই তো আমরা নারীদের সম্মান দিচ্ছি। তা নয়। আজাদ হিন্দ ফ্রন্ট যখন ক্ষমতায় আসবে এবং মানুষ যদি আমাদের সমর্থন করেন, এবং সেই দায়িত্বে, জানি না মুখ্যমন্ত্রীর দায়িত্বে কে থাকবে, হয়তো আমি থাকবো, হয়তো আমার যে কোনো সতীর্থ থাকতে পারেন, সেটা বড় কথা নয়, কিন্তু যিনিই থাকুন না কেন
তার প্রথম কাজ হবে সেই মন্ত্রিসভায় যে যে দপ্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সেই দপ্তরের অন্তত অর্ধেক যাতে নারীরা পান, এটাই স্পষ্ট নির্দেশ থাকবে। সুতরাং আজাদ হিন্দ ফ্রন্টকে অবশ্যই সমর্থন করুন এবং সমর্থনের মধ্যে দিয়ে ক্ষমতায় নিয়ে আসুন। কারণ আমরা ক্ষমতায় আসতে চাই নিজের পকেট ভরানোর জন্য নয়, আমরা ক্ষমতায় আসতে চাই জনকল্যাণের জন্য। এবং নারী প্রগতি তখনই সম্ভব হবে যখন আজাদ হিন্দ ফ্রন্ট ক্ষমতায় আসবে। কারণ আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে আপনারা দেখতে পাননি যে নারী কল্যাণের জন্য কোনো আলাদা ইস্তাহার তৈরি করেছে। এটা কিন্তু আমরাই সর্বপ্রথম করলাম। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে যে দল সবে এখন হাঁটতে শিখেছে তারা যদি এই ধরনের একটি বৈপ্লবিক ইস্তাহার তৈরি করতে পারে, তাহলে তারা যখন ক্ষমতায় আসবে তারা কি বিপুল পরিমাণ জনকল্যাণমূলক নীতি প্রণয়ন করতে পারবে নারীদের স্বার্থে। সুতরাং পরিশেষে এই কথাই বলবো যে আজাদ হিন্দ ফ্রন্টকে দৃঢ়তার সঙ্গে সমর্থন করুন। এবং আজকাল দেখতে পাই যে আমার সমবয়সী কিংবা, আমি জাস্ট 1 মিনিটের বিরতি নিচ্ছি। হ্যাঁ, আমার যারা সমবয়সী কিংবা আমার থেকে বয়সে যারা ছোট, তারা অনেকেই প্রেম টেম করে থাকেন আর কি। তো আমি সবসময় বলি যে প্রেম করা অত্যন্ত ভালো বিষয়, তাতে মন অত্যন্ত সতেজ থাকে। কিন্তু প্রেমিকাকে ডিস্কো থেকে নিয়ে যাওয়া কিংবা আজে বাজে হিন্দি সিনেমা দেখানোটা কখনো কিন্তু নারীর প্রতি বা প্রেমিকার প্রতি সম্মান প্রদর্শন করার দ্যোতক হয়ে ওঠে না। প্রেমিকাকে তোমরা তখনই সম্মান করতে পারবে, কিংবা নারীদের দিক থেকেও তারা প্রেমিককে তখনই সম্মান করতে পারবে যখন বিপ্লবের মন্ত্রে তারা দুজনে দীক্ষিত হবে। এবং প্রেমিক প্রেমিকা যদি নিজেদের সহযোদ্ধা বলে মনে করে, হ্যাঁ, দীপায়ন দা। হ্যালো, দীপায়ন দা কি শুনতে পাচ্ছ? না না, দীপায়ন দা আই থিঙ্ক স্ট্রিম থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, আহ, তো যাই হোক, দীপায়ন দার কানেকশনের প্রবলেমের জন্য বা কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য দীপায়ন দাকে আমরা আমাদের সম্প্রচার থেকে হারালাম। তো দীপায়ন দা যে বিষয়ে বলছিলেন, কি নারীদের সুরক্ষার ব্যাপারে, নারীদের সম্মানের ব্যাপারে, এই ব্যাপারগুলো আজাদ হিন্দ ফ্রন্ট যেমন ভেবে এখন দেখছে, এখন শুধু চলার পথ শুরু হয়েছে, সেখানে আজাদ হিন্দ ফ্রন্ট যেমন এখন ভেবে চলেছে সেই ব্যাপারগুলো আগামী দিনে যখন সরকারে প্রতিষ্ঠিত হবে আজাদ হিন্দ ফ্রন্ট, তখন নারীদের সুরক্ষা কিভাবে সুসংগঠিত করতে হয় সেই ব্যাপারগুলো আজাদ হিন্দ ফ্রন্ট অবশ্যই রূপে দেখবে, এবং নারীদের সর্বাগ্রে প্রগতিশীল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্পূর্ণরূপে আজাদ হিন্দ ফ্রন্ট সরকারেরই কিন্তু থাকবে। এই বলে সবাইকে আমি আজকের আহ দিনের জন্য বিদায় জানাবো। আমাদের নারী কল্যাণমূলক বিভিন্ন দাবিগুলোর যে বক্তব্যগুলো ছিল, যে আমাদের চেতন ধারণাগুলো ছিল নারীদের অগ্রগতির স্বার্থে, নারীদের সচেষ্ট হওয়ার স্বার্থে, সমাজে নারীদের প্রতিষ্ঠিত করার স্বার্থে, সেই ব্যাপারগুলো যেমন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের সমর্থন আমাদেরকে অনেক অনেক ভাবে উপকৃত করবে, আজাদ হিন্দ ফ্রন্টকে অনেক অনেক ভাবে সমৃদ্ধ করবে। এবং আশা করি আগামী দিনে যে সরকারে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন আমরা দেখছি, যে সামাজিক উন্নয়নের স্বপ্ন আমরা দেখছি, যে নেতাজি আদর্শ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন আপনারাই আমাদের পূর্ণ করবেন। কারণ জনগণের সমর্থন ছাড়া বর্তমান সময়ে দাঁড়িয়ে নেতাজির আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করা, সামাজিক উন্নয়নের বন্যা চারিদিকে প্লাবিত করা, অথবা নারীদের সর্বোপরি উন্নয়ন ঘটানো অসম্ভব। তাই সবাইকে বলবো, আজাদ হিন্দ ফ্রন্টের যেমন পাশে আছেন, আজ 5,000 সদস্য, কাল 5 লক্ষ হতে বেশি দেরি নয়। আগামী দিনে আমরা অবশ্যই রূপে সাংবিধানিক ভাবে ক্ষমতায় আসার চেষ্টা করব, এবং সামাজিক যে সমস্ত উন্নয়ন করা প্রয়োজনীয় সেই সমস্ত উন্নয়নগুলো আমরা অবশ্যই রূপে করে দেখাবো, এবং জনগণের আমরা, প্রতি জন- হ্যাঁ বলো জনগণের বলো। পাশে এই আমার দাবি। এবং শুধু আমার নয়, আমার সঙ্গে
সমস্ত আজাদ হিন্দ ফ্রন্টের দাবি যে প্রত্যেকে যেন সচেষ্ট থাকে, সর্বোপরি সমাজের উন্নয়ন, সর্বোপরি জনগণের উন্নয়ন। যেই জনগণরা আমাদের আজ সমর্থন করছে সেই জনগণদের প্রতি আমরা যেন দায়িত্বশীল থাকি। আর দীপায়নদাকে এখন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আবার সংযুক্ত হতে পেরেছে। না দীপায়নদার নীলাদ্রি, কাছে আবার তোর চলে যাব। বক্তব্যটা সম্পূর্ণ করে নে, তারপর আমার হ্যাঁ, অসমাপ্ত বক্তব্য আমি মানুষের কাছে তুলে ধরবো। না না, বক্তব্য তো পার্টির মুখ সভাপতি মহাশয় নিজেই দিচ্ছিলেন, কিছু যান্ত্রিক বিঘ্ন ঘটার জন্য আমার আমি চার্জটা সেখানে শেষ হয়ে গেছিল। ভার সামলে নিলাম। যাই হোক, আমি আবার সভাপতি মহাশয়ের কাছে চলে যাব। আর সবাইকে বলবো আজাদ হিন্দ ফ্রন্টের সঙ্গে থাকুন। বললাম না, আজাদ হিন্দ ফ্রন্ট আর যে স্বপ্ন দেখছে নেতাজির আদর্শের ভারত, সামাজিক উন্নয়নের ভারত, নারী সুরক্ষার ভারত, সেই ভারতবর্ষ যেন একদিন গঠিত হয়। সবাইকে শুধু কাজের দিক থেকে বলছি না, আবেগের দিক থেকে বলছি, আজাদ হিন্দ ফ্রন্টের সাথে জড়িয়ে পড়ুন, যুক্ত হন। দীপায়ন দা। হ্যালো দাদা, শুনতে পাচ্ছ? দীপায়নদার আবারও বিঘ্ন ঘটেছে। ক্ষমা অনিশ, তুমি করবেন, বরং। দীপেন্দ্রের সঙ্গে আমাদের যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়েছে। তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। তো দাদার বক্তব্যের সূত্রধরেই আমি শেষে বলবো যে বিপ্লব আর প্রেম কখনো কিন্তু পরস্পর বিরোধী নয়। তাই অবশ্যই এখনকার ছেলেমেয়েরা প্রেম করলে মন মেজাজ দুটোই ভালো থাকে, তারা করছে, অবশ্যই সবকিছু ঠিক আছে। কিন্তু শেষে বলবো যে শুধু প্রেম করে প্রেমিকাকে শোকেসে সাজিয়ে রাখবেন না, তাকে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করুন। তাকেও বিপ্লবটা কি বোঝান, তাকেও দেশের কথা বোঝান, তার মধ্যে দেশপ্রেম জাগ্রত করুন। তবেই দেখবেন সবকিছু ঠিকঠাক হবে। কারণ শরৎচন্দ্র, এখানে শরৎচন্দ্রের নামটা উল্লেখ করছি কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি যে কিন্তু বিপ্লবী মানসিকতার অধিকারী। তিনি যে পথের দাবি নাটক রচনা করেছেন, সেখানে আমরা দেখতে পাই সবুজের চরিত্রকে সম্পূর্ণ বিপ্লবময় একটি চরিত্র। তার মধ্যে একটি চেতনা, একটা অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে বেড়াচ্ছে। কিন্তু সেই শরৎচন্দ্রই আবার তার মস্তিষ্ক প্রসূত শ্রীকান্ত উপন্যাসে তিনি বলছেন, আমি সমস্তই দেখিলাম, সমস্তই বুঝিলাম, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেরিয়া রাখিয়া গেল তাহা কিছুই জানিতে পারিলাম না। অর্থাৎ এই কথার মাধ্যমে, আমি এটা শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বললাম, যে তার প্রেমিক সত্তার পরিচয় পাওয়া যায়। অর্থাৎ একটি মানুষ যেমন একাধারে প্রেমিক হতে পারেন, তিনি বিপ্লবী হতে পারেন। সুতরাং এর মধ্যে কোনো বিভেদ নেই। শুধু বলবো, আপনার যদি লক্ষ্য ঠিক থাকে, আপনার যদি কাজটা সঠিক হয়, আপনার পথটা সঠিক হয়, আপনি যেমনই হন না কেন আপনি ইতিহাস রচনা করবেন। আজকে আজদিন ফ্রন্টকে নিয়ে অনেকে পরিহাস করছে, কিন্তু তাদের উদ্দেশ্যে বলি, যাকে নিয়ে মানুষ করে পরিহাস সেই রচনা করে ইতিহাস। ইতিহাস একদিন আজদিন ফ্রন্টে রচনা করবে যদি আপনারা সুযোগ দেন। তাই শেষ পর্যন্ত বলবো, সবকিছু ভাববেন। আজকে যে কথাগুলি আমরা বললাম, আমরা আগামী দিনে আবারও সামনের সপ্তাহে লাইভ আসবো, তার মধ্যে এক সপ্তাহ সময় হাতে আছে। আপনারা তো ফেসবুকে আমাদের পোস্ট দেখে কোনো রিয়াক্ট করেন না, আর আপনাদের মনে কোনো চেতনা জাগে বলে তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তাও এই ভিডিও যে আমরা দেখতে পাচ্ছেন, লাইভ গুলো দেখছেন, এখান থেকে বলবো এই এক সপ্তাহ ভাবুন একটু। এক সপ্তাহ টাইম আছে আমরা পরবর্তী লাইভের আগে, যে এই এক সপ্তাহ একটু ভাবুন তো কি কি কথাগুলি আমরা বললাম। 7টা পয়েন্ট 7 একটা করে ভাবুন, কেন বলছি, কারণটা কি, ভেবে একটু বলবেন যে আমরা কেন বললাম। ভাবুন, ঠিকঠাক ভাবে বিচার করুন, সবকিছু গভীরভাবে চিন্তা করুন যে কেন বলছি, কিসের জন্য বলছি, সমস্ত পরিস্থিতির সঙ্গে এগুলোকে ম্যাচ করুন, দেখবেন উত্তর আপনারা নিজেরাই পাবেন। বাকিটা আপনাদের হাতে। আমরা সূচকগুলো তুলবো, আমরা কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করব, বিচার করবেন আপনারা। জনতার আদালত এটা, জনতার আদালতে আমরা হচ্ছে এক একজন ব্যারিস্টার, একজন উকিল। আমরা আমাদের আহ যেটা কি বলে প্রমাণ বা সাক্ষী, সেটা পেশ করব। বিচার আপনারা করবেন, সিদ্ধান্ত আপনারা নেবেন। সুতরাং সবটাই আপনাদের হাতে। তবে শেষ পর্যন্ত বলবো, নারী কল্যাণ নিয়ে যেমন এগিয়ে আসতে হবে, তেমন সমাজের সর্বাগ্রে, সমাজের উন্নতি, সমাজের সর্বাঙ্গীন উন্নতির জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। শুধুমাত্র ফেসবুক লাইভগুলি প্রত্যক্ষ করে জয় হিন্দ, জয় নেতাজি, আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ এই কমেন্ট গুলো করলে হবে না, সেই সঙ্গে কাজটাও করতে হবে। যেদিন দেখবো যে আজাদ হিন্দ ফ্রন্টের সমস্ত কর্মীরা দলে দলে মাঠে নেমে বলছে আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ, সেদিন জানবো আপনারা কাজের কাজটা করেছেন। ফেসবুকে বললেই হবে না, এমন ভাবে সবাইকে তৈরি করে যেন সবাই বলে আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ, নেতাজি সুভাষ চন্দ্রের জয়, নেতাজির নামে জয়ধ্বনি দেয়, যেন ভুলে যায় গান্ধীর কথা। এবং লাস্টে মহিলারা দেখছেন আজকের লাইভটা,
দিদিরা, মায়েরা, কাকিমারা, জেঠিমারা সবাই যারা রয়েছেন, কারণ আমি বোনেরা বললাম না, কারণ আমার থেকে ছোট সেরকম কেউই নেই, কারণ এই বয়সে অনেকেই এইসব বিষয়ে আগ্রহী নয়। তাদেরকেও বলবো যারা আমার বয়সে আছো, বিশেষ করে মেয়েরা, আমার সমবয়সীরা, বন্ধুরা যারা আছো বা বোনেরা, তাদেরকে বলবো এগিয়ে এসো, এখন থেকে ভাবতে শুরু করো। তোমরা যদি মনে করো যে একটা সময়ের পর ভাববো, তাহলে কিন্তু হবে না। কাল কাল করে দিনটা সে কালই হয়ে থাকবে, আজ আর হবে না। সুতরাং আজকে থেকে ভাবা প্র্যাকটিস করো, ভাবা প্র্যাকটিস করো। আর মায়েদেরকে, দিদিদেরকে বলবো আপনারা কিন্তু দক্ষ সংগঠক। একজন পুরুষের থেকে একজন মহিলা কিন্তু একটা পরিবারকে ভালো করে সামলাতে পারেন। ধরুন আপনাদের মধ্যে যে সাংগঠনিক ক্ষমতা আছে, সবকিছু মেনটেন করার ক্ষমতা আছে, সুতরাং আপনারা এগিয়ে আসুন। আপনারা এগিয়ে এলে অবশ্যই সোসাইটির উন্নতি হবে, আজদিন ফ্রন্ট এগোতে পারবে। অনেকেই আজদিন ফ্রন্টে মহিলা কর্মীরা রয়েছেন, মহিলা সদস্যরা রয়েছেন, তারা সেভাবে সক্রিয় নন, পৃথিবীর মতন সবাই এগিয়ে আসেনি। তাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন, কাজটা করুন, দেখবেন আজাদিন ফ্রন্ট অবশ্যই আপনাদের সম্মান দেবে এবং সমাজের উন্নতি হবে। কারণ মহিলারা মনে রাখবেন মা, তাদেরকে দেখেই বাচ্চারা শেখে, তারাই বাড়িতে থাকেন, সব দায়িত্ব সামলান। সুতরাং বাকিটা আপনাদের হাতে। আমরা এটুকুই বলবো আজকে, এখানেই আমাদের মূল অনুষ্ঠান শেষ করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কথাগুলি বললাম 100% একটু ভাববেন, ভাবা প্র্যাকটিস করবেন। সুতরাং পরবর্তী সপ্তাহে আবার সকলের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের খেয়াল রাখবেন। অবশ্যই আজদিন ফ্রন্টের কথা একটু ভেবে দেখবেন যে আমরা কেন বললাম। ধন্যবাদ, শুভরাত্রি, জয় হিন্দ, জয় নেতাজি। আবারও দেখা হবে।